ওয়েলকাম টু মাই চ্যানেল পিপিডি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইন্ডো। আমরা আগের ভিডিওতে দেখেছি ভোল্টেজ সম্বন্ধে, ভোল্টেজ থেকে পেয়েছি কারেন্ট। সেই কারেন্ট আর ভোল্টেজকে নিয়ে যদি আমরা এখন ইউজ করি, সেখান থেকে আমরা দেখেছি একটা ওহমস ল ফলো করে, সে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে একটা ওহমস লটাও ফলো করে এগুলো আমরা আগের ভিডিওতেই দেখে নিয়েছি। তবুও আমি একবার রিপিট করছি যে যদি একটা কোনো কন্ডাক্টরকে, যেটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাকে যদি তার দুই প্রান্তে যদি একটা ব্যাটারি সোর্স কানেক্ট করা হয়, যে ব্যাটারি সোর্সের একদিকে হাই পোটেনশিয়াল টার্মিনাল আর একদিকে লো পোটেনশিয়াল টার্মিনাল যদি আমরা কানেক্ট করি, তাহলে দেখব যে কন্ডাক্টরের মধ্যে একটা কারেন্ট ফ্লো হয়। যে কারেন্ট ফ্লোটা অর্থাৎ ভি ভোল্টেজ অ্যাপ্লাই করলে আই পরিমাণ একটা কারেন্ট কন্ডাকশন ঘটে। আর কত পরিমাণ কারেন্ট কন্ডাকশন ঘটবে কত ভোল্টেজ অ্যাপ্লাই করলে, সেটাও আমরা দেখেছি যে ওহমস ল মেনে। সেখান থেকে আমরা পেয়েছি যে ভি ইজিক্যাল টু আই আর, যেখানে আর হচ্ছে আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স ভ্যালু। এখন আমরা জানতে চলে এসেছি আজকে যে এই রেজিস্ট্যান্স জিনিসটা কি। এখন রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে এই যে কন্ডাক্টরটা আমরা ব্যবহার করেছি, সেই কন্ডাক্টরেরই একটা আভ্যন্তরীণ ধর্ম। যে আভ্যন্তরীণ ধর্মটা কিভাবে কাজ করে, যখন কারেন্টটা কন্ডাক্টরের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করার পরে যখন কন্ডাক্টরের মধ্যে কারেন্ট কন্ডাকশন ঘটে, তখন ওই আভ্যন্তরীণ ধর্মের জন্যে, অর্থাৎ যে আভ্যন্তরীণ ধর্মের জন্যে কারেন্ট যাওয়ার পথে একটা বাধা সৃষ্টি হয়। ঠিক যেমন আমরা সাইকেল যখন চালাই তখন সামনের যে বাতাসজনিত কারণে যে বাধাটা সৃষ্টি হয়, ঠিক সেরকমই একটা কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্টটা ফ্লো হয়, তখনও এই কন্ডাক্টরের ভেতরে একটা বাধাজনিত বল কাজ করে। তাহলে সেই বাধাটাই হচ্ছে আমাদের কাছে এই রেজিস্ট্যান্স ভ্যালুটা। তাহলে এই রেজিস্ট্যান্স ভ্যালুটাকে যদি আমরা ডেফিনেশনে আকার বা ডেফিনেশন রূপ দিই, তাহলে রেজিস্ট্যান্সকে আমরা বলতে পারি রেজিস্ট্যান্স ইজ এ প্রপার্টি, একটা ধর্ম, কার না তো কন্ডাক্টরের, বাই হুইচ, যেটার কারণে ইট অপোজেস, অর্থাৎ একটা অপোজ করে, অর্থাৎ বাধাজনিত কাজ করে, কার না তো টু ফ্লো, ইট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট ফ্লো, অর্থাৎ কারেন্ট ফ্লোয়ের পথে একটা বাধা সৃষ্টি করে থ্রু দ্য কন্ডাক্টর, অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে দিয়ে। তাহলে ডেফিনেশনটা ঠিক এটাই বলা যায় যে রেজিস্ট্যান্স ইজ এ প্রপার্টি বাই হুইচ ইট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর। অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে যখন একটা কারেন্ট ফ্লো করবে, তখন যে ধর্মের জন্যে এই কারেন্টটা যাওয়ার পথে একটা বাধাপ্রাপ্ত হবে, সেই বাধাজনিত বলটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সটাকে আমরা এক কথায় বলতে পারি একটা অপোজিং প্রপার্টি। রেজিস্ট্যান্সটাকে আমরা বলতে পারি একটা অপোজিং প্রপার্টি, কার না তো কন্ডাক্টরের মধ্যে। তাহলে এই কন্ডাক্টরের যে নিজস্ব ধর্ম, অর্থাৎ কারেন্ট ফ্লো হওয়ার পথে যে একটা বাধাজনিত বল কাজ করানোর, তাহলে সেই বাধাজনিত বলটাকে আমরা বলবো ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স ভ্যালু। এখন রেজিস্ট্যান্স তো জানলাম, তাহলে এখন কতটা এই যে কন্ডাক্টরটা আমরা ব্যবহার করেছি, সেই কন্ডাক্টরের মধ্যে কতটা ভোল্টেজ দিলে কতটা কারেন্ট যাবে, সেটা যদি ওহমস ল ফলো করে কাজ করে, তাহলে সেখান থেকে আমরা তো বলতে পারি আর ইজিক্যাল টু ভি বাই আই, অর্থাৎ রেজিস্ট্যান্স ভ্যালুটাও ডিপেন্ড করবে ভোল্টেজ এবং কারেন্টের উপরে। বা আর এক রকমভাবে বলতে পারি আমরা আই ইজিক্যাল টু ভি বাই আর, এটাও বলতে পারি। তাহলে কতটা কারেন্ট যাবে যখন আমরা ভি ভোল্টেজ অ্যাপ্লাই করব কন্ডাক্টরের দুই প্রান্তে, তখন যে কতটা পরিমাণে কারেন্ট ফ্লো হবে কন্ডাক্টরের মধ্যে, সেটা যদি বের করতে চাই, মানে আই ইজিক্যাল টু ভি বাই আর, তাহলে ভোল্টেজ তো আমার কাছে জানা থাকবে। যদি আমরা রেজিস্ট্যান্স ভ্যালুটা, অর্থাৎ এই কন্ডাক্টরের মধ্যে কতটা রেজিস্ট্যান্স কাজ করছে বা কতটা বাধাজনিত বল কাজ করছে, সেই রেজিস্ট্যান্স ভ্যালুটাকে যদি আমরা বের করতে পারি এই কন্ডাক্টরের মধ্যে, তাহলে আমরা কারেন্ট ভ্যালুটাকেও বের করতে পারবো, যেটা আমরা ওহমস ল মেনে সেই ইকুয়েশনটা পাচ্ছি। এখন এই রেজিস্ট্যান্স, এই কন্ডাক্টরের মধ্যে যদি আমরা রেজিস্ট্যান্স ভ্যালুটাকে ক্যালকুলেট করতে চাই যে এই কন্ডাক্টরের মধ্যে কতটা রেজিস্ট্যান্স ভ্যালু কাজ করছে, তাহলে সেইটা ক্যালকুলেট যদি করতে চাই, তাহলে আমাকে জানতে হবে রেজিস্ট্যান্স ভ্যালুটা কোন কোন ফ্যাক্টরের ওপরে ডিপেন্ডেন্ট, কন্ডাক্টরের কোন কোন ফ্যাক্টরের ওপরে ডিপেন্ডেন্ট। তাহলে সেটা জানতে গেলে আমাদেরকে প্রথমত দেখতে হবে যে রেজিস্ট্যান্স অর্থাৎ কন্ডাক্টরের লেন্থ। রেজিস্ট্যান্স ভ্যালুটা প্রথম যেটা ডিপেন্ড করে, যে ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কন্ডাক্টরের লেন্থ। অর্থাৎ
কন্ডাক্টরের লেন্থের সাথে যে রেজিস্ট্যান্স ভ্যালুর একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। যদি কন্ডাক্টরের লেন্থ বড় হয় তাহলে রেজিস্ট্যান্স ভ্যালু বেশি হবে, যদি কন্ডাক্টরের লেন্থ কম হয় তাহলে রেজিস্ট্যান্স ভ্যালুও কম হবে। ঠিক এই ধর্মটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে যে যদি একটা পাইপকে আমরা কনসিডার করি, আর ঠিক পাইপের এই মুখ দিয়ে যদি আমরা জলের ফ্লো এন্টার করাই, জল যদি ঢোকাই, তাহলে দেখব এদিক দিয়ে জল বেরোবে। এখন আমরা সাধারণ ব্যবহারিক জীবন থেকে আমরা দেখতে পাই যে পাইপ যত বড় হয় অপর প্রান্তে জল তত কম পড়ে। কেন কম পড়ে না, তো পাইপের মধ্যে দিয়ে যখন জলের ফ্লোটা ঘটে তখন পাইপের যে আভ্যন্তরীণ দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলোর ভেতরে কি একটা ঘর্ষণজনিত বল কাজ করে, আর সেই ঘর্ষণজনিত বলের কারণেই জলের ফ্লোটা বাধাপ্রাপ্ত হয়। তাহলে পাইপ যতটা বড় হবে ঘর্ষণজনিত বলটাও তত বেশি হবে, আর সেই ঘর্ষণজনিত বলের জন্যে যে বাধাপ্রাপ্তটা হবে জলের ফ্লো, আর ঠিক সেই কারণেই অপর প্রান্তে জলটাও কম পড়বে। তাহলে জলের ফ্লোটাও দেখতে পাচ্ছি যে দিক দিয়ে যে জলটা বেরোবে সেটাও আমার ডিপেন্ড করছে পাইপের লেন্থের উপরে। ঠিক পাইপের মধ্যে জলের ফ্লো আর কন্ডাক্টরের মধ্যে কারেন্টের ফ্লো, এই দুটো প্রপার্টি সিমিলার ইন নেচার, এরা একই ধর্ম মেনে চলে। তাহলে পাইপের মধ্যে যে জলের ফ্লোটা লেন্থের উপরে ডিপেন্ডেন্ট করে, অর্থাৎ লেন্থ যত বেশি হবে জলের ফ্লো তত কম পড়বে। জলের ফ্লো কম পড়ছে মানে কি, বাধা তত বেশি পাচ্ছে। তাহলে বাধা জিনিসটাই তো আমার রেজিস্ট্যান্স। তাহলে কন্ডাক্টরের লেন্থ ঠিক যতটা বড় হবে কন্ডাক্টরের আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স ভ্যালুটাও ঠিক ততটা বড় হবে বা ততটা বেশি হবে। ঠিক আরও একটা কারণে, যদি পাইপ মোটা নিই, যদি এই পাইপটাকে আরও মোটা পাইপ নিই তাহলে এদিক দিয়ে যে জলের ফ্লোটা আরও বেশি হবে। যদি সরু পাইপ নিই তাহলে জলের ফ্লোটা কম পাবো, যদি মোটা পাইপ ব্যবহার করি তাহলে জলের ফ্লো বেশি পাবো। তাহলে 2 নম্বর ফ্যাক্টরটা আসবো আমরা পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন এই অংশটাকে বলি আমরা পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া অফ ক্রস সেকশন। এখন এই অংশটা তার ইন্ডিকেট করে যে পাইপটা আমার কতটা মোটা বা কতটা সরু। তাহলে এই অংশটা যদি আমার এরিয়া অফ ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় তাহলে এই অংশটা যতটা বেশি হবে সেটাই আমার ইন্ডিকেট করবে পাইপ ততটা মোটা। এখন পাইপ যতটা মোটা হবে জলের ফ্লো তত বেশি হবে, পাইপ মোটা মানে জলের ফ্লো বেশি, এটাই আমার ইন্ডিকেট করছে বাধা কম। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া অফ ক্রস সেকশন যত বেশি হবে বাধাটাও ঠিক তত কম হবে। তাহলে আগেরটা কি দেখলাম, লেন্থ যত বেশি হবে বাধা তত বেশি হবে। তাহলে লেন্থের সাথে আমার রেজিস্ট্যান্সটা সমানুপাতিক সম্পর্ক। আবার একটা কি দেখছি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ পাইপ যত মোটা হবে জল তত বেশি যাবে, মানে বাধা তত কম পাবে, অর্থাৎ বাধা কম পাওয়া মানে রেজিস্ট্যান্স ভ্যালুও কম হবে। তাহলে পাইপ যত মোটা, মানে আমরা যদি সেটাকে কন্ডাক্টরের সাথে চিন্তা করি যে কন্ডাক্টর যত মোটা হবে কারেন্ট ফ্লোটাও তত বেশি হবে, মানে রেজিস্ট্যান্স ভ্যালু তত কম হবে। অর্থাৎ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশনটাকে আমরা এখন এ দ্বারা রিপ্রেজেন্ট করব। লেন্থটাকে আমরা দৈর্ঘ্যটাকে বা লেন্থটাকে এল দ্বারা রিপ্রেজেন্ট করেছি, অর্থাৎ সেখান থেকে বলেছি আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। এখন এরিয়া অফ ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমরা ইন্ডিকেট করব এ দ্বারা, স্মল এ দ্বারা। তাহলে এখানে কি দেখতে পেলাম যে এরিয়া অফ ক্রস সেকশন যত বেশি হবে রেজিস্ট্যান্স হলো তত কম হবে। তাহলে সম্পর্কটা কি, একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রেজিস্ট্যান্সের সাথে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি রেজিস্ট্যান্স সমানুপাতিক 1/, অর্থাৎ ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক এরিয়া অফ ক্রস সেকশনের সাথে। এখন এই দুটো সম্পর্ককে যদি আমরা এক জায়গায় করি তাহলে আমরা কি বলতে পারবো, আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু L/A, কারণ এলটা উপরে আছে এটা নিচে আছে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারলাম আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু L/A, অর্থাৎ লেন্থ বাই এরিয়া অফ ক্রস সেকশন। এখন আমরা যখন ম্যাথামেটিক্স করতে যাই কোনো কিছুতেই তখন তো আমরা সমানুপাতিক সম্পর্কটাকে রাখি না, আমরা সমানুপাতিকটাকে সমানে বা ইকুয়ালিটিতে কনভার্ট করি। যখনই আমরা ইকুয়ালিটিতে কনভার্ট করি তখন একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবককে আমাকে নিতে হয়। তাহলে সেখানে আমরা সমানুপাতিক সম্পর্কটাকে যদি আমরা ইকুয়ালিটিতে কনভার্ট করতে চাই তাহলে একটা আমাকে সমানুপাতিক ধ্রুবক এখন নিতে হবে। যে সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে আমার কাছে এখন নিচ্ছি রো।
তাহলে এখানে কি দাঁড়ালো, আর ইজিক্যাল টু রো এল বাই এ, এই একটা সম্পর্ক আমরা পেলাম। তাহলে এই যে রো জিনিসটাকে আমরা ব্যবহার করছি, এই রোটা হচ্ছে আমার কাছে একটা সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই রো এরই একটা নাম হচ্ছে স্পেসিফিক রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এখন রেজিস্ট্যান্স ভ্যালুটা বের করতে গেলে, এই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স ভ্যালুটা বের করতে গেলে আমার লেন্থ জানতে হবে কত, এই কন্ডাক্টর এরিয়া অফ ক্রস সেকশন অর্থাৎ কতটা মোটা কি কতটা সরু সেই ভ্যালুটাও আমাকে জানতে হবে। সাথে সাথে আমাকে জানতে হবে যে কন্ডাক্টরটা আমরা ব্যবহার করেছি তার স্পেসিফিক রেজিস্ট্যান্স ভ্যালু বা স্পেসিফিক রেজিস্টিভিটি ভ্যালু। এখন এই স্পেসিফিক রেজিস্টিভিটি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স ভ্যালুটা আমরা কী করে জানবো? ধরে নিই যে আমরা যে কন্ডাক্টরটা ব্যবহার করেছি তার লেন্থ হচ্ছে 1 মিটার অর্থাৎ 1 মিটার, তাহলে এল এর ভ্যালুটা হয়ে গেল আমার কাছে 1 মিটার। আবার যে কন্ডাক্টরটা আমরা ব্যবহার করেছি সেই কন্ডাক্টরটাকে আমরা ধরে নিচ্ছি যে সেটা রাউন্ড শেপ অর্থাৎ গোলাকার, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমার কাছে সেই কন্ডাক্টরটা। তাহলে এটা যদি সেই কন্ডাক্টরটা হয় তাহলে এই অংশটা তো আমার এরিয়া অফ ক্রস সেকশন, যেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা একটা রাউন্ড শেপ একটা গোলাকার, তাহলে সেই গোলাকার অংশের তো একটা ক্ষেত্রফল থাকবে, তাহলে সেই গোলাকার অংশের যে ক্ষেত্রফল সেটাকে তো আমরা বলেছি এরিয়া অফ ক্রস সেকশন, তাহলে এর যে ক্ষেত্রফল সেটাকে বলছি এ। তাহলে আমরা লেন্থটা নিয়েছি কন্ডাক্টরের 1 মিটার, এখন ক্ষেত্রফলটাও যদি হয় 1 মিটার স্কোয়ার, যে কন্ডাক্টরটা আমরা ব্যবহার করেছি তার লেন্থ হচ্ছে 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও হচ্ছে আমার কাছে 1 মিটার স্কোয়ার। তাহলে সেই ভ্যালু দুটো যদি আমি রেজিস্ট্যান্সের ইকুয়েশনে পুট করি তাহলে কি হবে, আর ইজিক্যাল টু রো লেন্থ নিয়েছি 1 মিটার সেই জন্য 1 বসিয়েছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও নিয়েছি 1 মিটার সেই জন্য 1 বসিয়েছি, তাহলে 1 1 ক্যান্সেল হয়ে গেছে 1ই আসবে, তাহলে 1 ইন্টু রো মানে ও রো, আবার রো ভ্যালুটাই চলে আসলো, তার মানে আমি পেয়ে গেলাম আর ইজিক্যাল টু রো। এটা আমার কি ইন্ডিকেট করছে যে কন্ডাক্টরটাকে যদি আমি 1 মিটার নিতাম আর সেই কন্ডাক্টরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া অফ ক্রস সেকশন ভ্যালুটাও যদি 1 মিটার নিতাম তাহলে তার মধ্যে যে রেজিস্ট্যান্স ভ্যালুটা কাজ করবে সেটা কি বলবো আমরা, এই কন্ডাক্টরের স্পেসিফিক রেজিস্টিভিটি ভ্যালু বা স্পেসিফিক রেজিস্ট্যান্স ভ্যালু। এখন এই ভ্যালুটা ডিপেন্ড করবে মেটেরিয়ালের ওপরে, আমরা কি মেটেরিয়াল ব্যবহার করছি, সেটা কপার হতে পারে, সেটা অ্যালুমিনিয়াম হতে পারে, এক একটা মেটেরিয়ালের এক এক রকমের ভ্যালু আসবে। তাহলে সেই ভ্যালুগুলো আমরা চার্ট থেকে পেয়ে যাব। তাহলে আমাদের কাছে যে ডেটা শিট অ্যাভেলেবেল থাকবে নিউমেরিক্যাল প্রবলেমের সময় তখন সেখানে আমরা রো ভ্যালুটা পেয়ে যাব যে কন্ডাক্টরটা আমরা ব্যবহার করেছি সেটা কপারের না অ্যালুমিনিয়ামের, তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে স্পেসিফিক রেজিস্টিভিটি ভ্যালু। তাহলে সেই ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই তাহলে সেখান থেকে আমরা রো এর ভ্যালুটা পেয়ে গেলাম। যদি আমার কন্ডাক্টরের লেন্থ ভ্যালু জানা থাকে এল এর ভ্যালু পেয়ে যাব, যদি আমার কন্ডাক্টরের ক্রস সেকশন ভ্যালু জানা থাকে তাহলে ক্রস সেকশন পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে আমি বের করে নিতে পারবো যে এই কন্ডাক্টরটার রেজিস্ট্যান্স ভ্যালু কত। এখন এই যে ভোল্টেজটা আমরা ব্যবহার করেছি সেই ভোল্টেজের তো ভোল্ট ভ্যালুটাও আমার কাছে জানা থাকবে, তাহলে যদি ভোল্ট ভ্যালুটাও আমার কাছে জানা থাকে তাহলে ভি যদি আমার কাছে জানা থাকে, আবার এই আর এর এই ফর্মুলা থেকে যদি আমি আর ইজিক্যাল টু রো এল বাই এ এই ফর্মুলা মেনে থেকে যে লেন্থ জানা থাকে ক্রস সেকশন জানা থাকে আর স্পেসিফিক রেজিস্টিভিটি ভ্যালুটা যদি আমরা ডেটা শিট থেকে পেয়ে যাই তাহলে আমরা আর এর ভ্যালুটাকেও ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে সেই আর এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করি তাহলে ভি বাই আর করে আমি কারেন্ট ভ্যালুটাকে বের করে নিতে পারবো। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে একটা রেজিস্ট্যান্সের একটা বেসিক আইডিয়া, যেখানে আমরা দেখলাম যে রেজিস্ট্যান্স মানে হচ্ছে যখনই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হবে তখন সেই কন্ডাক্টরের একটা কারেন্ট ফ্লো এর পথে বাধা সৃষ্টিকারী ফোর্স, যেটাকে বলি আমরা এক কথাতে রেজিস্ট্যান্স ইজ এ অপোজিং প্রপার্টি, একটা এলিমেন্টের অপোজিং প্রপার্টি টু ফ্লো অফ কারেন্ট ফ্লো হওয়ার পথেই একটা অপোজিং প্রপার্টি এলিমেন্টের। তাহলে এটাই হলো আমাদের কাছে একটা রেজিস্ট্যান্সের বেসিক আইডিয়া। ঠিক আছে, আজকে পর্যন্তই।